রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radio tehran bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরাকের সংসদ নির্বাচন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন বা ইসি গঠন করা হবে বলে আইনমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন সে সম্পর্কে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা সম্পর্কে ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা, কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। তো চলুন এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ভিয়েনা সংলাপ আবার শুরু করার জন্য আমেরিকার মৌখিক বার্তা কোনো মানদণ্ড নয়, পশ্চিমাদেরকে কাজে প্রমাণ দেখাতে হবে, ইরানের সুস্পষ্ট ঘোষণা। বাংলাদেশে নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না বলে বিএনপির হুঁশিয়ারি। জনগণ দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না বলে দাবি। ভারতের অসম রাজ্যে কয়েকশো মুসলিম পরিবারের বিরুদ্ধে পুলিশ অভিযানকে পদ্ধতিগত নিপীড়ন এবং সহিংসতা বলে অভিহিত করল ওআইসি। এবং আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি মসজিদে জুমার নামাজের সময় পৈশাচিক হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। শক্তিশালী বিস্ফোরণে অন্তত 50 জন নিহত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ফেরার জন্য আমেরিকার মৌখিক বার্তা কোনো মানদণ্ড নয়। তিনি আরও বলেন, আমেরিকা ও 3 ইউরোপীয় দেশের যদি পরমাণু সমঝোতায় ফিরে আসার সদিচ্ছা থাকে তাহলে তাদেরকে এই সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকা ও ইউরোপ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে ইরানও পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে যেতে প্রস্তুত রয়েছে। আবদুল্লাহিয়ান বলেন, আমেরিকার মৌখিক বার্তা যেমন যথেষ্ট নয়, তেমনি ইউরোপীয় দেশগুলোর গাল ভরা মিষ্টি কথায় আর আস্থা রাখবে না তেহরান। ইউরোপীয় দেশগুলোকে কাজে প্রমাণ করতে হবে যে তারা পরমাণু সমঝোতার বাস্তবায়ন চায়। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এ সময় তাদের মধ্যে লেবানন তথা গোটা অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের প্রতি সব ধরনের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেছেন, ইরানের পররাষ্ট্রনীতিতে লেবানন অনেক গুরুত্ব পায় এবং এই অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। এ সময় হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইরান অত্যন্ত বিশ্বাসযোগ্য ও দায়িত্ববান মিত্র। ইরান কখনোই মিত্রদেরকে হতাশ করে না। লেবাননের জনগণ সরকার ও প্রতিরোধ আন্দোলনের প্রতি
দশকের পর দশক ধরে সমর্থন ও সহযোগিতা দেয় ইরানের প্রশংসা করেন সৈয়দ হাসান নাসরুল্লাহ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ সংগঠনগুলো পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার অনুমতিকে মারাত্মক অপরাধ হিসেবে ঘোষণা করেছে। এসব সংগঠন এক যৌথ বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের এই পদক্ষেপ ইসলামী পবিত্র স্থানগুলোর উপর ভয়াবহ আগ্রাসনের শামিল। ইহুদিবাদীরা আল আকসা মসজিদকে মুসলিম ও ইহুদিদের মধ্যে ভাগাভাগি করার যে ষড়যন্ত্র করেছে, এই পদক্ষেপ তা বাস্তবায়নের প্রাথমিক উদ্যোগ বলে বিবৃতিতে মন্তব্য করা হয়। ফিলিস্তিনি সংগঠনগুলো আরও বলেছে, এর ফলে বাইতুল মুকাদ্দাস এবং আল আকসা মসজিদে হামলা চালিয়ে যাবার সাহস পাবে দখলদারেরা। প্রতিরোধ সংগঠনগুলো বলেছে, আল আকসা মসজিদ হচ্ছে মুসলিম বিশ্বের ধর্মীয় বিশ্বাসের অংশ এবং মুসলমানেরা এ বিষয়ে বিন্দু পরিমাণ ছাড় দেবে না। তারা সব মুসলমানকে এ বিষয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনিদেরকে আল আকসা মসজিদে ইতিকাফে বসতে এবং এই পবিত্র স্থান রক্ষায় সোচ্চার হতে বলেছে এসব সংগঠন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামীতে কোনো জাতীয় নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান বিরোধী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, একদলীয় সরকারের অধীনে দেশের জনগণ আর কোনো নির্বাচনে যাবে না। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আবারও হুঁশিয়ারি দিয়েছে, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামীতে কোনো জাতীয় নির্বাচন হবে না, জনগণ হতে দেবে না। রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন ঘোষণা দেন। তিনি বলেন, দেশের জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে এ সরকারকে হটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকার যদি কোনো কথা না শোনে, তাহলে রাজপথেই হবে চূড়ান্ত ফয়সালা। রিজভী বলেন, বাংলাদেশে ভোট ডাকাতির জনক হলো আওয়ামী লীগ, গণতন্ত্র হত্যাকারী হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের অধীনে যত নির্বাচন হয়েছে, সকল নির্বাচন হয়েছে ফেনী স্টাইলে, কেন্দ্র দখল করে, জাল ভোটের উৎসব করে। আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে বিনা ভোটে নির্বাচন করেছে আওয়ামী লীগ। তাই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকার দিতে হবে, আইন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। ভোটারদের আস্থা ফেরাতে হলে, নির্বাচনের পরিবেশ তৈরি করতে হলে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেছেন, জনগণের ঘাড়ের ওপরে দৈত্যের মতো চেপে বসা নিশুতি সরকারের মন্ত্রী এমপিদের বাক্য দূষণ ইদানিং প্রায় মহামারীর পর্যায়ে পৌঁছেছে। বেপরোয়া দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, লুটপাট আর অর্থ পাচার করতে করতে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে তারা। রুহুল কবির রিজভী বলেন, দুর্নীতি লুটপাটে দেশ ও জনগণকে পথে বসিয়ে দিয়েছে সরকার, অর্থনীতি ফোকলা করে ফেলেছে। এই করোনা মহামারীতে মানুষ নিঃস্ব হয়ে গেছে। এর মধ্যে ই কমার্সের নামে ডজন ডজন প্রতিষ্ঠান, নানা নামে নানা রঙে ঢঙে কোন আইনের ভিত্তিতে জনগণের পকেট থেকে কোটি কোটি টাকা লোপাট করলো সেই হিসাব করুন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। ভারতের কেন্দ্রীয় নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় ৭৮ জন মন্ত্রীর মধ্যে ৩৩ জন মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। এর মধ্যে ২৪ জন মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে হত্যা, হত্যার চেষ্টা, অপহরণ এবং ডাকাতির মতো অপরাধ রয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরে নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় ৫৭ জন মন্ত্রীর মধ্যে ২২ জন মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল। এর মধ্যে ১৬ জন মন্ত্রী গুরুতর ফৌজদারি মামলার মুখোমুখি ছিলেন। এডিআর এর রিপোর্ট অনুযায়ী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ৪টি ফৌজদারি মামলা এখনও বিচারাধীন রয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধেও কিছু গুরুতর ধারায় ফৌজদারি মামলা রয়েছে। ভারতের অসম রাজ্যে কয়েকশো মুসলিম পরিবারকে সরকারি জমি থেকে উচ্ছেদের সময় পুলিশি অভিযানকে পদ্ধতিগত নিপীড়ন এবং সহিংসতা বলে অভিহিত করেছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। এই পদক্ষেপ গ্রহণের সময় স্থানীয় ২ জন মুসলিম নাগরিক নিহত হয়েছিলেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইসলামিক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসি ভারত সরকারের সমালোচনা করেছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওআইসি গত মাসে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অসমের দরং জেলায় কয়েকশো মুসলিম পরিবারকে সরকারি জমি থেকে উচ্ছেদের সময় পুলিশের অভিযানকে পদ্ধতিগত নিপীড়ন এবং সহিংসতা বলে অভিহিত করেছে।
ওই পদক্ষেপ গ্রহণের সময় স্থানীয় দুজন মুসলিম নাগরিক নিহত হয়েছিলেন। এই ঘটনার পরে বিজেপি শাসিত অসম সরকার এই বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে বলেছিল যে তদন্তটি গুয়াহাটি হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ওআইসি ওই ঘটনার মিডিয়া কভারেজকে লজ্জাজনক বলে অভিহিত করে ভারত সরকারের কাছে দায়িত্বশীল আচরণ করার আবেদন জানিয়েছে। ইসলামী দেশগুলোর সংগঠন তার বিবৃতিতে ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা প্রদানের এবং তাদের সকল ধর্মীয় ও সামাজিক মৌলিক অধিকারের প্রতি সম্মান জানানোর আবেদন জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতীয় সার্বভৌমত্বের মধ্যে যে কোনো সমস্যা সমাধানের সর্বোত্তম উপায় পারস্পরিক আলোচনা। গত 23 সেপ্টেম্বর অসমের দরং জেলায় ধোলপুর গ্রামে কথিত অবৈধ দখলদারি অপসারণের জন্য পুলিশের অভিযান চলাকালীন সহিংস সংঘর্ষে 2 জন নিহত হয়েছিল এবং এর মধ্যে পুলিশের গুলিতে একজন নিহত হয়। প্রশাসনের দাবি, ওই ঘটনায় 8 পুলিশ সদস্য আহত হয়েছিলেন। রাজ্য সরকার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। অসম সরকারের স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, গুয়াহাটি হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এটি তদন্ত করা হবে। এই প্রথম নয় যে ওআইসি ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিবৃতি দিয়েছে। চলতি বছরের জুলাইয়ে ভারত সরকার কাশ্মীর নিয়ে ওআইসির বক্তব্যকে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বলে অভিহিত করেছিল। ওআইসি জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। একই সময়ে ভারত সবসময় এটিকে তার অভ্যন্তরীণ বিষয় হিসেবে বর্ণনা করেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি মসজিদে জুমার নামাজের সময় শক্তিশালী বিস্ফোরণে অন্তত 50 জন নিহত এবং 140 জন আহত হয়েছেন। মসজিদটিতে সাধারণত শিয়া মুসলমানেরা নামাজ পড়তেন। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে তালেবান প্রশাসনের লোকজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা মসজিদে অনেক মুসল্লির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেছেন। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইটার বার্তায় বলেছেন, সৈয়দাবাদ মসজিদে বিস্ফোরণ ঘটেছে, অনেক মুসল্লি হতাহত হয়েছেন। তাদের নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন সেখানে কাজ করে যাচ্ছে বলেও টুইটে উল্লেখ করেন তিনি। বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খুস্তিউ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আর কোনো দেশ যেন কোনোদিন আফগানিস্তানে আগ্রাসন চালানোর চিন্তাও না করে। দেশটিতে ইঙ্গো মার্কিন আগ্রাসনের 20তম বার্ষিকীতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী ও তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে এক বিবৃতি প্রকাশ করেন, যাতে বলা হয়েছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের ঘটনায় একটি সুস্পষ্ট বার্তা ছিল। যারাই আমাদের দেশে হামলা করেছে তারাই চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। কাজেই এ ধরনের আগ্রাসনের কথা কেউ আর যেন চিন্তা না করে। এদিকে আফগানিস্তানের হেরাত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা মৌলভী নাইমুল হক্কানি বলেছেন, তার দেশে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যকার ঐক্য শত্রুদের ক্ষুব্ধ করেছে। তিনি বৃহস্পতিবার তার দপ্তরে প্রদেশের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। আফগানিস্তানের বার্তা সংস্থা আউয়া এ খবর জানিয়েছে। তালেবান নেতা মৌলভী নাইমুল হক্কানি বলেন, আজ শিয়া ও সুন্নি মুসলমানেরা পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে আফগানিস্তানে সহাবস্থান করছেন, যেটি ইসলামের শত্রুরা সহ্য করতে পারছে না। তিনি বলেন, দেশের বীর মুজাহিদরা গত 20 বছর ধরে আমেরিকার বিরুদ্ধে ন্যূনতম সম্বল নিয়ে লড়াই করেছেন এবং জনগণের সহযোগিতায় দেশ স্বাধীন করতে সক্ষম হয়েছেন। মোল্লা হাক্কানির ভাষায়, আফগানিস্তানের জনগণ গত 40 বছরের বেশি সময় ধরে নিরাপত্তাহীনতায় ভুগেছেন, কিন্তু এখন তারা তালেবান শাসনে প্রকৃত নিরাপত্তার স্বাদ উপভোগ করছেন। ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কে কিছু ইউরোপীয় দেশ ও সৌদি আরব যে অভিযোগ তুলেছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, যখন আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে গেছে এবং ইউরোপীয় দেশগুলো এটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে, তখনও একমাত্র যে দেশটি এই সমঝোতা বাস্তবায়ন করেছে
সেটি হল ইরান। জাতিসংঘে ইরানের স্থায়ী দপ্তরের কাউন্সিলর হায়দার আলী বালুজি বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ফার্স্ট কমিটিতে দেয়া বক্তব্যে কথা বলেন। তিনি বলেন, তার দেশের উপর থেকে সকল অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেই কেবল ইরান পরমাণু সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। ইরানের এই সিনিয়র কূটনীতিক বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করে তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং এটি ইরানের অকাট্য অধিকার। এ বিষয়ে কথা বলার অধিকার কারও নেই। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকে আগামী সংসদ নির্বাচন হতে আর মাত্র 2 দিন বাকি রয়েছে। তবে কিছু সংস্থা যেমন সশস্ত্র বাহিনী, শরণার্থী ও কারাবন্দীদের ভোট দেওয়ার কাজ আজ সকাল থেকেই শুরু হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন। ইরাকে আগাম সংসদ নির্বাচন হতে আর মাত্র 2 দিন বাকি রয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল হালবুসি জানিয়েছেন, 7 অক্টোবর চতুর্থ পার্লামেন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এটিকে ভেঙে দেওয়া হয়েছে। ফের নির্বাচনের পর নতুন পার্লামেন্ট গঠন করা হবে। তবে কিছু সংস্থা যেমন সশস্ত্র বাহিনী, শরণার্থী ও কারাবন্দীদের ভোট দেওয়ার কাজ আজ সকাল থেকে শুরু হয়েছে। ইরাকের নির্বাচন কমিশন জানিয়েছে, এই 3 শ্রেণীর মোট ভোটার সংখ্যা 12 লাখ। এরপর সাধারণ মানুষ 10 অক্টোবরের ভোট গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবে। 329টি আসনের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইরাকে 5ম পার্লামেন্ট নির্বাচনের কিছু নতুনত্ব ও গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথমত, এর আগে 4 দফা নির্বাচন হলেও এবারই প্রথম ইরাকে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বিতীয়ত, এর আগের কোনো নির্বাচনই ইরাকের অস্থায়ী সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়নি, কিন্তু বর্তমান মোস্তফা আল কাজেমি সরকার হচ্ছে অস্থায়ী, যার তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয়ত, এর আগে 18টি প্রদেশে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলেও কারা ওই শহরের প্রতিনিধি তা স্পষ্ট হয়নি, কিন্তু এবার 83টি কেন্দ্রে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারই প্রথম এই কেন্দ্রগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। চতুর্থত, ইরাকের 5টি প্রদেশের প্রতিনিধিরা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ। পার্লামেন্টের 71টি আসন বাগদাদের, 34টি আসন নেইনাভার, 25টি আসন বসরার, 19টি আসন জেইকার এবং 18টি আসন সোলাইমানিয়া প্রদেশের। জনসংখ্যার কাঠামোর উপর ভিত্তি করে পার্লামেন্টের আসন সংখ্যাও বরাদ্দ দেওয়া হয়েছে। পঞ্চমত, এবারের নির্বাচনে অন্তত 83টি কেন্দ্রে নারীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন পার্লামেন্ট সদস্য বলেছেন, অন্তত 2 জন নারীর জেতার বিরাট সম্ভাবনা রয়েছে। ষষ্ঠত, ইরাকি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠদের জন্য 9টি আসন রয়েছে। এর মধ্যে খ্রিস্টানদের 5টি আসন এবং অবশিষ্ট কুর্দি, ফেলি, সাইবিন ও ইজাদি সম্প্রদায়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ইরাকের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, বিশেষ করে সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য যখন জোর দাবি উঠেছে এবং আইএস জঙ্গিরাও কোথাও কোথাও তৎপরতা শুরু করেছে, তখন এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তাছাড়া পাশ্চাত্য ও কয়েকটি আরব দেশও এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করায় এখন সবার নজর নির্বাচনের ফলাফলের দিকে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio tehran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন বা ইসি গঠন করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। করোনার কারণে এখন নতুন আইন করে ইসি গঠনের কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের ঢাকার বিশেষ প্রতিনিধি। বাংলাদেশের নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন বা ইসি গঠন করা হবে। করোনার কারণে এখন নতুন আইন করে ইসি গঠনের কোনো সুযোগ নেই। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেছেন, আমি এমন কথা বলছি না যে নির্বাচন কমিশন গঠন করার জন্য যে আইনের কথা সংবিধানে বলা হয়েছে তা করা হবে, কিন্তু এই কোভিড পরিস্থিতি এবং সবকিছু মিলিয়ে যেহেতু নির্বাচন কমিশন সময় ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে, সেহেতু ফেব্রুয়ারি 2022 সালে, সেহেতু এখন আইন করে এটা করা সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সার্চ কমিটির মাধ্যমেই হবে। আইনমন্ত্রী আরও উল্লেখ করেছেন, এর আগে যখন সার্চ কমিটি গঠন করা হয়েছিল তখন রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের অভিমত নিয়েছিলেন। সবাই রাজি হবার পরেই সার্চ কমিটি গেজেট হয়। যদিও সার্চ কমিটির গেজেট আইন নয়, কিন্তু এটা যেহেতু সবার কনসেন্ট নিয়ে করা হয় এবং রাষ্ট্রপতির সিদ্ধান্ত হয়েছিল, তাই সেটা আইনের কাছাকাছি। আমি এখনো বলছি এটা আইন নয়, আইনের কাছাকাছি। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। এ সময় নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি সহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিকে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ আজ ঢাকার একটি দৈনিকে স্বনামে প্রকাশিত নিবন্ধে উল্লেখ করেছেন, নির্বাচন কমিশন গঠন একটি নিয়মিত প্রক্রিয়া। সংবিধানের 118 অনুচ্ছেদে এ সংক্রান্ত আইন প্রণয়নের সুস্পষ্ট নির্দেশনা থাকার পরও আইন প্রণয়নের কাজটি এড়িয়ে চলা রহস্যজনক। ডক্টর তোফায়েল আহমেদ লিখেছেন, সম্প্রতি দেখা যাচ্ছে শর্টকাট মেথডে একটি সার্চ কমিটি তৈরি করে দায় এড়ানোর প্রবণতা চলছে। এই সার্চ কমিটি গঠন করে এমন লোকদের খুঁজে বের করা হচ্ছে যাদের কেউ চেনে না, নির্বাচনী কাজের সঙ্গে আগে যাদের কোনো অভিজ্ঞতা বা সম্পৃক্ততা নেই, এমন লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে ভালো নির্বাচন আয়োজনে তাদের কোনো ভূমিকা রাখতে দেখা যাচ্ছে না, অথবা তারা কোনো ভূমিকা রাখতে পারছে না। গত 2টি নির্বাচন কমিশনের কার্যক্রমে সকলের এমনই অভিজ্ঞতা হয়েছে। তিনি সরকারকে পরামর্শ দিয়েছেন, একটি নতুন আইন প্রণয়নের মাধ্যমে সরকার তার দায় এড়াতে পারে, কারণ বর্তমান সংসদে তাদের মেজরিটি রয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। এখন রয়েছে পাশ্চাত্যের জীবন